পশ্চিমবঙ্গের 293টা বিধায়কের সামনে আমডাঙ্গার মাথাটাকে নত হতে হয়েছিল। সেদিন আমডাঙ্গার ছেলে হিসাবে সেই বিধানসভার ভিতরে ঘটে যাওয়া যে ঘটনা আনন্দবাজার পত্রিকার হেডলাইনে বার হয়েছিল যে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তার সমস্ত বক্তব্যটাই লিখে আনার পরেও তিনি বিধানসভাতে সেই দেখে দেখে লিখিত বক্তব্যটা ইংরেজিতে পড়তে গিয়ে লাজে গোবরে করে ফেলেছিলেন। এই শব্দটা সেদিন আমডাঙ্গার সন্তান হিসাবে যে 2011 সালের আগে এই আমডাঙ্গা থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভাতে গেছে, সে বিধানসভাতে গিয়ে বিধানসভার স্পিকারের দায়িত্ব সামলেছেন। আর 2011 সালের পরে এ রাজ্যের মামাটি মানুষের সরকার মমতাময়ী সরকারকে আমরা নবান্নে দেখতে পাচ্ছি এবং আমার এই আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান সাহেবকেও দেখতে পাচ্ছি। কি দেখতে পেলাম? সেই রফিকুর রহমান সাহেব বিধানসভাতে তার বক্তব্য লিখে নিয়ে যাওয়ার পরেও সেখানে 293টা বিধায়কের সামনে আমডাঙ্গার মাথাটা সেদিন লজ্জায় নত হয়েছিল। তাই আমি আমডাঙ্গার ছেলে হিসাবে সেদিনও যে কথা বলেছিলাম আজও সেই কথা এই চানকিয়া মোড়ে দাঁড়িয়ে বলে যাচ্ছি। সেদিন আনন্দবাজার পত্রিকার সেই হেডলাইনটা দেখে আমডাঙ্গাবাসী হিসাবে সেদিন আমার লজ্জায় মাথাটা হ্যাট হয়েছিল যে এমন একজন বিধায়ককে আমরা এই আমডাঙ্গা থেকে আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচন করেছিলাম, যিনি শিক্ষায় এতটাই অজ্ঞ, যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতদিন আগে গত সভা থেকে রাকেশ বেড়া আমডাঙ্গার বিধায়ক এবং ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করে দিয়েছেন। আপনারা দেখেছেন, যারা ছিলেন সেখানে শুনেছেন। আজও দাঁড়িয়ে বলে যাচ্ছি মাননীয় রফিকুর রহমান এবং তার দলের সেই সকল নেতৃত্বদের যাদের সেদিন ওই কথাটা শোনার পরে গায়ে ফোসকা পড়েছিল তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি আজও জুলফিকার মণ্ডল আমার বক্তব্যের উপরে আমি অটুট আছি। প্রয়োজনে এই এলাকার যদি তৃণমূলের কোনো নেতৃত্বর গায়ে আবার লেগে যায় আমার সামনাসামনি হবেন, সেদিন আমি প্রমাণ করে দেব তাকে ব্যক্তি আক্রমণ করার জন্য নয়। আমডাঙ্গার ছেলে হিসাবে, আমডাঙ্গাবাসী হিসাবে গোটা পশ্চিমবঙ্গের সামনে, গোটা ভারতবর্ষের সামনে সেদিন আমডাঙ্গার মাথাটা লজ্জায় হ্যাট হয়েছিল যে আমডাঙ্গার বিধায়ক লিখিত বক্তব্য দেখে দেখে ইংরেজিতে পড়তে গিয়ে লাজে গোবরে করে ফেলেছেন। এবং সেখানে দেখার পরেও সেইগুলো শোনার পরেই তার দলের বিধায়করা তাকে বলছে বাংলায় ফিরে এসো বাবা। যে আমডাঙ্গা থেকে হাসিম আব্দুল হালিমের মতো বিধায়ক বিধানসভাতে গেছে, বিধানসভার তিনি বিধানসভার সচিবালয় সামলেছেন, বিধানসভাকে সামলেছেন, সেখানে আর আজকে আমডাঙ্গার বিধায়ক এমন একজন বিধায়ককে পাঠিয়েছি যিনি আমার আমডাঙ্গাকে বোমাডাঙ্গায় রূপান্তরিত করেছে। তেনার বিধায়ক থাকার পরেও আমরা দেখেছি কিভাবে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এ আমডাঙ্গায় দাঙ্গা হয়েছিল। এ আমডাঙ্গার মাটিকে 2011 সালের পর থেকে কোন সরকার, যারা মামাটি মানুষের সরকার, যারা আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পাড়ায় পাড়ায় আসছেন, তারা আমাদের সমাজকে মদের মাতাল বানিয়েছে, শিক্ষাগুলো কেড়ে নিয়েছে। 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে তিনি বাংলার মানুষদেরকে বলেছিলেন যদি আমাদেরকে ভোট দিয়ে আজকে আপনারা ভোট দিতে পারেন, আমাদেরকে ভোট দিয়ে যদি সরকারে আনেন, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি যিনি আমার আপনার ট্যাক্সের টাকায় কনভয়ে এসির হাওয়া খেয়ে ঘুরে বেড়ায়, আমার আপনার ট্যাক্সের টাকাতে নিয়ে এসি 14 তলাতে বসে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে যিনি সেই এসি রুমে বসে প্রেস কনফারেন্স করেন, তিনি 2011 সালের আগে বলেছিলেন যদি আপনারা ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, আমরা ক্ষমতায় আসার পরে আমরা 10,000 শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গে করে দেব। আজকে জোর গলায় দাঁড়িয়ে আমি আপনারা আমডাঙ্গার ছেলে বলে যাচ্ছি, এতটা অঞ্চলে সেই সকল তৃণমূল নেতাদেরকে বলবেন যারা আপনার বাড়িতে গিয়ে ধুমকি দেয় রাতের অন্ধকারে, ধুমকি দেওয়ার বন্ধু শেষ হয়েছে, ধুমকি দেওয়ার সময় শেষ। তার কারণ এখন একটা বিধায়ক বিধানসভাতে সেই 14 তলার কালীঘাটের নেত্রী মমতা ব্যানার্জির চেয়ারটাকে টলমল করিয়ে দিয়েছে। তাই সেই বিধায়ককে সামলাতে গিয়ে তিনি আজকে খেই হারিয়ে ফেলছেন, তাদের দলের বিধায়করা খেই হারিয়ে ফেলছে। আর আজকে আপনি এই পাড়ার ছিচকে নেতা, আমার তৃণমূলের বন্ধুরা, আপনারা ছিচকে নেতা হয়ে আজকে আমার দলের সহযোদ্ধাদের আপনারা হুমকি দেন। যে কথা বলছিলাম 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যদি আপনারা আমাদেরকে ভোট দেন
আমরা ক্ষমতায় আসার পরে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব। এতদা অঞ্চলের তৃণমূল বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বলছেন 2011 সালের আগে আপনার দলদরদি মমতা মই সরকার, মামাটি মানুষের সরকার, সেই মমতা ব্যানার্জি 2011 সালের আগে যে কথাগুলো বলেছিলেন আজকে 2025 সালে দাঁড়িয়ে এই চানকিয়ার মানুষদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে যায়। তার কারণ আবার দুদিন পরে আসবে, কখনো কেউ নাটক করবে আমার পায়ে লেগেছে, আমার কোমর ভেঙে দিয়েছিল, হ্যাঁ আঘাত আসবে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলে যাই, 2011 সালের আগে যাদেরকে বিশ্বাস করে আপনারা ভোট দিয়েছিলেন সেই সময়কার কথা হয়তো 15 বছরে আপনারা ভুলে গেছেন, কিন্তু আমরা ভুলিনি বন্ধু। 2025 সালে এই চানকিয়া বাহারপুরের মানুষদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশে, তার দলের নির্দেশে তুমি আমার বাড়িতে ভোট চাইতে এসেছো বন্ধু। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমি ক্ষমতায় আসলে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান আমি করে দেব। 10টা শিক্ষা প্রতিষ্ঠান গোটা পশ্চিমবঙ্গে জুড়ে 10টা শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি এবং আপনার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি গোটা রাজ্য ঘুরে যদি 10টা শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে দেখাতে পারেন, তাহলে ভোটটা আমরা তৃণমূল কংগ্রেসকে দেব। প্রশ্ন করবেন, কোনো মানে বাজে কথা বলবেন না, কোনো কিস্তি দেবেন না, বাজে কথা বলবেন না, তার সঙ্গে কোনো অশালীন আচরণ করবেন না, শুধু আপনি আপনার কথাটা বলবেন। অপুরন্ত বলে যাচ্ছি, 2011 সালের আগে আমরা তাকে বিশ্বাস করেছিলাম যে হয়তো হ্যাঁ 10,000 শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে হবে, তাকে ভোট দিয়েছি, আমার ট্যাক্সের টাকায় তার দপ্তর চলছে, আমার ট্যাক্সের টাকায় তিনি মাসে মাইনে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এবং 2011 সালের থেকে আজকে 2025 সালে দাঁড়িয়ে এই চানকিয়ার মাটিতে আবারও বলে যাচ্ছি, 8,500 শিক্ষা প্রতিষ্ঠান এ পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলেছে এবং বন্ধ হয়ে গেছে। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান কোথায় গেল? কি বললাম? দুটো প্রশ্ন তাদেরকে করবেন। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তো দেবে বলেছিলেন, 10টা শিক্ষা প্রতিষ্ঠান দেখান, আমি ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেব। আর তার পরবর্তী প্রশ্নটা করবেন যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান গোটা রাজ্যে বন্ধ হয়ে গেছে, তার প্রমাণ আমি আপনাকে দেব। তার জন্য আপনি কি করবেন সেটা চিন্তা করুন। তাকে প্রশ্ন করবেন, এই প্রশ্ন করবেন, কারুর সঙ্গে বাজে আচরণ করবেন না, তাকে শুধু প্রশ্ন করবেন আমার বাচ্চার ভবিষ্যৎটা কোথায়, কর্মসংস্থানটা কোথায়। এক প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ে বলছেন আমি কোটি কোটি টাকা যখন তাকে ব্যাংকে দেখা গেছে, যখন তার নামটা রেশনের সঙ্গে জড়িয়ে গেল, রেশনের চাল চুরিতে, আমরা কি দেখতে পেলাম? আমার এই জেলারই বিধায়ক ছিলেন, আমার পাশের বিধানসভা হাবড়া বিধানসভার বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। যখন ইডি সিবিআই সেখানে গেল, যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে তার নামটা বার হলো, তার একটা কন্যা আছে, তিনি তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 3 কোটি টাকা। কোথা থেকে এলো সেই টাকা? তারপরে কত সুন্দরভাবে তিনি বলছে দেখুন, যে আমার টাকা সেই বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে নাম ধরে বলে যাচ্ছি, তিনি বলছেন যে আমি টিউশনি পড়িয়ে 3 কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। এতদা অঞ্চলের আমি সাধারণ মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আপনার গ্রামেও টিউশন টিচার খুঁজে পাওয়া যায়? সেই সকল টিউশন টিচার যদি কেউ মাইকের আওয়াজ শুনে থাকেন, কেউ 10 বছর ধরে টিউশনি পড়াচ্ছেন, কেউ 15 বছর ধরে টিউশনি পড়াচ্ছেন, কত কোটি টাকার মালিক হচ্ছে দাদা একটু আপনি আমাদেরকে বলবেন? আপনি বলবেন? মাননীয় বিধায়ক সাহেবের মেয়ে তখন বলছেন আমি 3 কোটি টাকা শুধু টিউশন পড়িয়ে। তাহলে আমাকে বলতে, আমার এটাই মনে হচ্ছে যে আমরাও পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি, আমরাও শিক্ষা অর্জন করেছি, তো আমাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু আজকে কলকাতায় আমার সঙ্গে চলুন, যারা দিনের পর দিন বছরের পর বছর রাত ঝড় বৃষ্টি জল উপেক্ষা করে তারা ধর্ণা দিচ্ছে, কিসের জন্য? তারা তাদের যোগ্য চাকরিটাকে ফেরত চায়, কিসের জন্য? তাদের নিয়োগপত্রটা তারা হাতে পেতে চায়, তারা টের উত্তীর্ণ হয়েছে। তাহলে যাই যিনি বলছেন টিউশন পড়িয়ে যদি 3 কোটি টাকা উপার্জন করা যেত, তাহলে সেই সকল শিক্ষিত বেকার যুবকগুলো কর্মসংস্থানের জন্য আজকে কলকাতার রাজপথে তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা ধর্ণা দিত না, তারাও টিউশন পড়াতো। তার কারণ টিউশন পড়িয়েই তো কোটি কোটি টাকা ইনকাম করা যায়, তাহলে চাকরির কি দরকার? অপুরন্ত কিছু নয়। কিন্তু সেই 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাইনি, 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেখতে পেয়েছি। তার পরিবর্তে কি দেখতে পেয়েছি? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 2011 সালের পর থেকে এই 2025 সাল কম বেশি প্রায়
21,000 মদের দোকানের লাইসেন্স মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, কি বলেছিলেন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব, কি দেখলাম তার অপরটা কি দেখলাম, 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কি বলেছিলেন কর্মসংস্থান দেব, সেদিন আপনারা দেখেছিলেন যেদিন টাটা ন্যানো ফ্যাক্টরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ চলছিল, সেখানে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে সেখানে যখন শিল্পে আনার জন্য একটা টাটার কারখানা তৈরি হয়েছিল, কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল, এ পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী ঘরের ছেলেরা যারা তাদের কষ্টের টাকা দিয়ে শিক্ষা অর্জন করবে, তাদের যেন আগামী প্রজন্মে তাদের ওই রাতের অন্ধকারে তাদের বাপের কষ্টের টাকা দিয়ে তারা পড়াশুনো করেছে, একটা কর্মসংস্থানের জন্য যেন ধুকে ধুকে মরতে না হয়, তাদের যেন আত্মহত্যা করতে না হয়, তার জন্য যখন টাটার ন্যানো ফ্যাক্টরির জন্য জমি অধিগ্রহণ চলছিল, সেই সময় আমরা কি দেখতে পেয়েছি, 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে চাষিদেরকে কৃষকদেরকে সঙ্গে নিয়ে তোমাদের চাষের জমিকে নষ্ট করা হবে, তোমাদের রুটি রুজিকে হরণ করে নেওয়ার চেষ্টা করছে বামপন্থ সরকার, এইভাবে আমাদেরকে তোমরা সাপোর্ট দাও, আমরা চলো আন্দোলন করব, এইভাবে তাদের সংগঠনকে সামনে নিয়ে সেই কৃষক শ্রমজীবী ভাইদেরকে সঙ্গে নিয়ে সেদিন আন্দোলন করে সিঙ্গুর থেকে টাটার ন্যানো ফ্যাক্টরিটা চলে গেছিল। তার পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খবর এলো, ক্ষমতায় আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, সেদিন টাটার ন্যানো ফ্যাক্টরি তৈরি হচ্ছিল এ বাংলার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য, আর তার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম, হ্যাঁ দেখতে পেলাম সেদিন চাষিরা তার সেই নিরীহ মুখটা আসলে জানে না, সেই নিরীহ মুখটার পিছনে যে পর্দার আড়ালে কত বড় রাঘব বোয়ালের মতো যে কি ধরনের সাংঘাতিক চেহারা লুকিয়ে আছে, কিন্তু সেদিন ভুল করেছিল। তাই টাটা সেদিন যখন এখান থেকে গুটিয়ে চলে গেছে, তারা গুজরাটে চলে গেছে, আহমেদাবাদে চলে গেছে, সেখানে তাদের ফ্যাক্টরি চলছে, কিন্তু আজকে বলুন এ বাংলার কোটি কোটি বেকার যুবক যখন কর্মসংস্থানের দাবি করতে যাচ্ছে, আবারও পুজো আসছে, হয়তো বলবে আপনার বাবার থেকে 1,000 টাকা নিন, একটা কেটলি নিন, কয়েকটা বিস্কিট নিন, দুটো মুড়ি নিন, দুটো ছোলা সেদ্ধ নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে যান, দেখবে প্রচুর বিক্রি। এটাই হয়েছে এ রাজ্যের শিক্ষা, এটাই হয়েছে এ রাজ্যের কর্মসংস্থানের হাল। আপনার বাড়ির বেকার যুবকের অধিকারের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে। যারা কয়লা খেতে পারে, যারা বালি খেতে পারে, যারা রেশনের চাল খেতে পারে, যারা আমপানের তিরফল খেতে পারে, যারা টাকরি চুরির টাকা খেতে পারে, যারা গার্লফ্রেন্ডের সঙ্গে প্রমোদ ফুর্তি করার জন্য গার্লফ্রেন্ডের বেডের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটে খেতে পারে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না? আজকে যারা আমরা এখানে এসেছি তাদেরকে বিশ্বাস করবেন? আমি প্রথমেই বলেছি আমি ভোট চাইবো না, আমার বক্তব্যের মাঝখান দিয়ে দেখবেন আমি একবারও বলবো না আপনারা আইএসএফকে ভোট দেবেন, শুধু আমি বলেছি আপনাদের কয়েকটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাব। তাহলে বলুন 2011 সালের আগে তিনি বলেছিলেন কর্মসংস্থান দেব, কর্মসংস্থানের পরে কি দেখলাম, টাটাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এখন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট একটা রায় বার হয়েছে, টাটা সেই সময় তাদের ক্ষতিপূরণের দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, আর সেই সুপ্রিম কোর্টের মামলায় বিচারপতিরা এখন রায় দিয়েছেন 2025 সালে যে প্রায় 800 কোটি টাকার কাছে তাদের যে খরচ হয়েছিল, তাদের সেই খরচ সুদসহ তাদেরকে টাটা কোম্পানিকে ফেরত দিতে হবে। কে দেবেন? বর্তমান যিনি সরকার আছে তাকে দিতে হবে। কোন সরকার কাদের টাকা দেবে? ওই 800 কোটি টাকা কাদের টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে ফেরত দেবে বলুন তো? আমার আপনার টাকা দিয়ে, আমার আপনার টাকা, আর আমার বাড়ির পাড়ার রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমাকেই হুমড়ি খেয়ে পড়তে হয়। আজকে ভাবুন, চিন্তা করে দেখুন, আপনার এলাকায় যারা তৃণমূলের নেতৃত্ব আছে, শুধু আপনার এলাকা নয়, আমরা যেখানেই যাই দেখতে পাই, যখন তার হাতে কোনো টাকাটা আসে সে মনে করে ওই টাকাটা উন্নয়নের জন্য এসছে, ওটা আমার বাবার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, তাই আমি তোর বাড়ির পাশ দিয়ে যদি রাস্তাটা করে দিই তাহলে ওই রাস্তাটা করার জন্য তোকে আমার আনুগত্য করতে হবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। তাকে প্রশ্ন করবেন, ওটা তোর কোন বাবার 14 পুরুষ রেখে গেছিল যে টাকাটা তুই তোর বাবার সম্পত্তি মনে করে আজকে আমাকে হুমকি দিচ্ছিস? ওই রাস্তা তোকে করে দিতে হবে, তার কারণ ওটা আমার বাবার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা। তোর
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা দেয়নি, তোকে তো দিতেই হবে, তোর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও দিতে হবে। যদি না দিস আমার ট্যাক্সের টাকা কিভাবে গলার উপরে বসে আদায় করতে হয়, না দিলে ভিতর থেকে কিভাবে হাত ঢুকিয়ে বের করে নিতে হয় সেটা আমরা নিয়ে দেখিয়ে দেবো। এই শপথ নিতে হবে। মমতা ব্যানার্জি তার বাবার স্বপ্নের টাকা থেকে দিচ্ছে না, তার বাবার সম্পত্তি বিক্রি করে টাকা দিচ্ছে না, আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। এই পাশে তেলে ভাজার দোকান আছে, জিজ্ঞেস করে দেখুন 2011 সালের আগে যে তেলটা ওনারা এই ব্যবসাটা করার জন্য কিনছে, যে ভোজ্য তেলের যেগুলো আমরা বাড়িতে রান্না করার জন্য কিনি, যে গ্যাসগুলো আমরা কিনি, 2011 সালের আগে পশ্চিমবঙ্গে কত ছিল? রান্নার গ্যাস ছিল 400 টাকা, 360 টাকা। আজকে কত টাকায় কিনছে? প্রশ্ন করুন, শুধু বলবো প্রশ্ন করুন। কারুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে যাবেন না। 10,000 শিক্ষা প্রতিষ্ঠান বললাম, কিভাবে 3 কোটি টাকা জড়ো হয়েছে সেটা বললাম। শুধুমাত্র আপনাদেরকে একটা কথাই বলবো, প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। আসলে কি করে করবেন? আমি আপনার ছেলে হয়ে বলে যাচ্ছি, আমিও তো আপনাদের মতো যুবক, কারুর সন্তানের সমতুল্য, কারো ছোট ভাইয়ের সমতুল্য। আমাকেও কাঁদতে হয় রাতে, আমার কর্মসংস্থানটা কোথায়, আমার ভবিষ্যৎটা কোথায়? এই একই অবস্থা সবার। কাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম, কাকে বিশ্বাস করেছিলাম? টাটা চলে গেল, কর্মসংস্থান কোথায় গেল? এখন চপের দোকান দিতে বলছে। আচ্ছা, চপের দোকানটা দেবেন, 200 টাকা লিটার তেলের দাম। কোথায় আমরা বাস করছি? কোন রাজ্যে বাস করছি? শিক্ষা চাইতে যাচ্ছি, শিক্ষা কেন্দ্র বন্ধ করে মদের দোকানের লাইসেন্স হচ্ছে। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দেবে বলেছিলেন এই রাজ্যের সরকার, আমরা কি দেখতে পেলাম? আজকে এতটা অঞ্চলের যদি কোনো কৃষক ভাই থেকে থাকেন, তাকে প্রশ্ন করতে চাই, আপনি তাদেরকে প্রশ্ন করবেন যখন ভোটটা আপনার কাছে চাইতে আসবে, যে 2011 সালের আগে আমি একটা ফসল ফলাতে গেলে আমার কত টাকা খরচ হতো, আর আজকে মমতা ব্যানার্জি সরকার আসার পরে 2025 সালে দাঁড়িয়ে সেই ফসলটা ফলানোর জন্য কত টাকা আমার খরচ করতে হচ্ছে, এবং সেই ফসলটা বিক্রি করে কত টাকা আমার উপার্জন হচ্ছে, তাকে প্রশ্ন করবেন। আজকে বলুন, গ্যাসের দাম 1000 টাকা পার, ভোজ্য তেল 200 টাকা পার। আজকে 1 কেজি মুড়ি কিনতে যাবেন আপনি, সেই মুড়িতে জিএসটি সহ 60 টাকা কেজি। তাহলে বলুন, আপনি একটা মুড়ি কিনে খাবেন, সেই মুড়িতেও জিএসটি লাগিয়েছে ভারত সরকার। আপনার কর্মসংস্থান নেই, আপনার শিক্ষা নেই, আপনার স্বাস্থ্যকেন্দ্র নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ এ পশ্চিমবঙ্গে সেই সকল তৃণমূল নেতাদের বলতে চাই, যারা পাড়ায় ভোট চাইতে আসবেন, আমি আপনাদের বলছি, আপনার বাড়ির অধিকারের জন্য আপনাকে এই রাস্তায় নেমে আসতে হবে। আপনার বাড়ির ব্যবস্থা, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য, আপনার বাড়ির কর্মসংস্থান, আপনার বাড়ির শিক্ষা, আপনার বাড়ির মা বোনের নিরাপত্তার জন্য আপনাকে এই রাস্তায় নামতে হবে। আপনার পেটের ভাত জোগাড়ের জন্য আপনাকে এই রাস্তায় নামতে হবে। আপনার একবেলা খাওয়া না হলে আমি হয়তো একবার দেখতে আসবো, 2 বার দেখতে আসবো, 3 বারের পরে আমাকেও আর খুঁজে পাবেন না। এটাই চলছে। আর তৃণমূল নেতারা আপনাদেরকে এমন করে বোঝায়, আসলে আমাদের থেকে শিক্ষাকে দূরে ছড়িয়ে দিয়েছে, মত দিয়ে দিয়েছে। আমাদের যখন যুবক ছেলেগুলোর হাতে শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, স্বাস্থ্য পরিকাঠামো নেই, তখন তারা কি করবে? তারা একটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে, কি করবে ভেবে উঠতে পারছে না। ডিপ্রেশনে চলে গিয়ে 21,000 মদের দোকান তৈরি হয়েছে। তাই যখন তার পেটে ক্ষুধা, তার পেটে ক্ষুধা, পকেটে টাকা নেই, তাই যখন ভোট আসছে, তৃণমূল একটা ভালো ফোন দিয়ে এটা নিল, 21,000 মদের দোকান করে দিল। আর ভোটের আগের দিন রাত্রে 500 টাকা পকেটে গুঁজে দিয়ে আর একটা মদের পাউচ ধরিয়ে দিয়ে বলতে যে এই বোমটা অমুকের বাড়িতে মেরে আয়, ওকে বলে আসবি কালকে বুথে ভোট দিতে দেবেন। এইটাই চলছে রাজ্যে। আপনারা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদেরকে শুধু ভাবতে বলবো, ভাবতে ভোট দিতে হবে না বন্ধু আইএসএফকে। শুধু ভাবুন, 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি কথাগুলো বলেছিলেন, এতক্ষণে বক্তব্যের ভিতর দিয়ে বলছিলাম। আর একজন দাদা তিনি এসেছেন যে 2014 সালের পরে ভারত শাসন করছে, আমাদেরই ট্যাক্সের টাকা নিয়ে তার দপ্তরও চলছে। তিনিও বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি প্রতি বছর 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। অথচ 2 কোটি কর্মসংস্থান তো দূরের কথা, বছরে 2000 কর্মসংস্থান আমরা দেখতে পাইনি। অপরন্ত কি দেখতে পেলাম? ওদিকে দাদা, এদিকে দিদি। দাদার দপ্তরটা গোটাটাই চুরিতে ছেয়ে গেছে। আসলে চুরির কথা বলতে বলতে আমাদের নিজের ঘৃণা বোধ হয়, কিন্তু এ তৃণমূলের আমরা একটা কথা বলি, যাদের 1 কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর এ তৃণমূলের 2 কান কাটা। আমাদের চুরির কথা বলতে লজ্জা লাগে, কিন্তু এদের চুরি শেষ হয় না। তাই এরা 2 কান কাটা আবার বুক ফুলিয়ে রাস্তায় বুকের বাটনটা খুলে দিয়ে গিয়ে বলবে এই ভোটটা আমাকে দিতে হবে, নাহলে তোকে দেখে নেব। আরে ভোট কি তোর বাবার সম্পত্তি? সংবিধান আমার অধিকার দিয়েছে। আপনাদের শুধু প্রশ্ন করতে হবে।
বক্তব্য শুনলাম, বাড়ি চলে গেলাম, দুটো আমরা এসে গরম গরম কথা বলে দিলাম, শুনলেন, আমরা চলে যাব। কিন্তু আপনার গ্রামের পরিবেশকে আপনাকেই বাঁচাতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। আমরা এখানে এসেছি শুধুমাত্র বলতে যে 2011 সালের আগে যাদেরকে বিশ্বাস করেছিলেন, যখন কর্মসংস্থান চাইতে যাচ্ছেন তখন চপের দোকান দেখিয়ে দিচ্ছে ঘুগনি মুড়ি ঝালমুড়ি। আমি আজকে প্রকাশ্য জনসভা থেকে বলে যাচ্ছি, যদি এই মাইকের আওয়াজ, আমার গলার কণ্ঠস্বর যদি তৃণমূলের কোনো নেতৃত্বর কানে গিয়ে পৌঁছায়, তাহলে আমার কথাটা শুনে রাখুন। জুলফিকার মণ্ডল প্রকাশ্য স্টেজ থেকে বলে যাচ্ছে, আপনি আপনার দলের সুপ্রিমোর কাছে খবরটা পৌঁছে দেবেন এবং বিধায়ক রফিকুর রহমানের মাধ্যমে, এমপির মাধ্যমে পৌঁছাবেন। যদি মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ভাইপো নামে যিনি পরিচিত অভিষেক ব্যানার্জি যেদিন কলকাতা হাজরার মোড়ে বা ডেকার্স লেনের সামনে ফাস্টফুডের দোকান, চপ ঘুগনির দোকান করে যদি বসতে পারে, আমি জুলফিকার মণ্ডল বলছি, আমার সহযোদ্ধাদেরকে নিয়ে কর্মসংস্থান দাবি করব না, আমি চপের দোকান দেব। আর যদি ভাইপো না দিতে পারে, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যদি ভাইপো না দিতে পারে, তাহলে প্রতিরোধের সামনে পড়ে আগামী 26 নির্বাচনে ওই 14 তলাকে আমরা গঙ্গার জলে ভেসে যেতে দেখব। তার জন্য হাজার হাজার ছাত্র, যুব, কৃষক, শ্রমিক তারা বদ্ধপরিকর হচ্ছে, তারা দিকে দিকে সজাগ তৈরি হচ্ছে। আপনি মত দিচ্ছেন আর আমরা বলেছি পেন তুলে দেব, পেন। শিক্ষা, সমাজকে বাঁচাতে হবে। আপনাদের উদ্দেশ্য ক্ষমতার মসনদ দখল করে রাখা, আর আমাদের উদ্দেশ্য, আমার দলের চেয়ারম্যানের আদর্শ, নীতি আদর্শে আমরা বড় হয়েছি। তানার আদর্শ হচ্ছে তোমরা মানুষের সঙ্গে মিশে যাও, মানুষের দুঃখ দুর্দশার কথা বলো। তাহলে আজকে বলুন, আপনার এলাকার উন্নয়ন কোথায়? আপনার এলাকার শিক্ষা পরিকাঠামো এই, রাস্তাঘাটে এই, কল এই, আপনি কৃষক, আপনার কর্মসংস্থান নেই। ওদিকে দাদা, এদিকে দিদি, কেউ আবার বলবে বিজেপিকে সুযোগ করে দেওয়ার আগে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, তাকে প্রশ্ন করবেন সেই 1998 সালের 1 জানুয়ারির ঘটনা, কার হাত ধরে সেদিন দলটা তৈরি হয়েছিল। ভুলে যাবেন না, আসলে ভুলে যাবেন না, আসলে ভুলে যাই আমরা, ভুলে যাই আমাদের কষ্টে। কারণ আমার হাতে যখন কর্মসংস্থান থাকে না, আমাকেও কেউ 500 টাকা দিলে মনে হয় ওর কথাটা শুনি। এটা আমি বুঝি, কারণ আমি একটা যুবক ছেলে, আমি বুঝি আমার এই সমাজের চাওয়া পাওয়াটা কি। তাই আসুন, আগামী 2026 নির্বাচনে আপনাদেরকে জোটবদ্ধ হতে হবে, বদ্ধভাবে প্রতিটা বুথের সামনে প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে। এতদিন প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ আর প্রতিরোধ দুটো কিন্তু আলাদা। প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে, সেই প্রতিরোধের ব্যারিকেডটা তৈরি করতে হবে। কাউকে মেরে নয়, খিস্তি দিয়ে নয়, বোমগুলি দিয়ে নয়, প্রতিরোধের ব্যারিকেড তৈরি করবেন। আমার বাড়ির কর্মসংস্থান চাই, আমার কর্মসংস্থান চাই, আমার শিক্ষা চাই। আমডাঙ্গার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য আমডাঙ্গার স্বাস্থ্যকেন্দ্রটাকে সুপার স্পেশালিস্ট করতে হবে। এই আমডাঙ্গায় একটা ইউনিভার্সিটি করতে হবে, আমডাঙ্গায় আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করতে হবে। আমরা এমন বিধায়ক চাই না যার জন্য গোটা আমডাঙ্গার মাথাটা এ রাজ্যের দরবারে নত হবে, তাকেও আমরা ছুঁড়ে ফেলে দেব 2026 সালে। এর জন্য বদ্ধপরিকর হতে হবে। যাই হোক, 2014 সালের পরে কি দেখলাম আসলে কি বলুন তো? বক্তব্যের মাঝখানে বলছিলেন যে এদিকে যখন হচ্ছে, আমরা কি দেখেছিলাম যে এদিকে যখন সিবিআই এর ইডি একটু তৎপরতা দেখাচ্ছেন, আমাদের দিদি কখনো মালদার আম নিয়ে, কখনো ইলিশ মাছ নিয়ে চলে যাচ্ছেন। তিনি এদিকে বলছেন আমরা বিজেপির দালাল, আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে চলে যাচ্ছে। দাদা একটু দেখবেন যেন ইডিআই আর সিবিআই তারা একটু মাথাচাড়া দিয়ে উঠেছে। কখনো ভাইপোর দিকে ছুটছে, কখনো ববি হাকিমের দিকে ছুটছে। কোন ববি হাকিম? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি বলছেন ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন করতে হয় আপনাকে আন্দোলন করতে দিল্লিতে যেতে হবে। আরে দিল্লিও ভারতবর্ষের, এ পশ্চিমবঙ্গেও ভারতবর্ষের মাটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি গ্যারান্টি দিতে পারে যে ওয়াকআপ কানুনটা ভারত সরকার চালু করেছে সেটা শুধুমাত্র দিল্লির জন্য সীমাবদ্ধ, তাহলে আমডাঙ্গায় এ পশ্চিমবঙ্গে আন্দোলন হবে না। কিন্তু তারা যে আইনটা করছে সে আইনটা গোটা ভারতবর্ষের জন্য। তাই ভারতবর্ষের জন্য, আমার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তির জন্য আমডাঙ্গা সহ, আমডাঙ্গা বিডি অফিস কাছারি সহ
গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আন্দোলন হবে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু করার থাকে সেদিন করবে, আর তার জন্য যদি জীবন দিতে হয় সর্বপ্রথম সারিতে জুলফিকার মণ্ডল দাঁড়িয়ে থাকবে, গুলি চালাবে। বলেছেন না যে গুলাগুলি করবেন না, যদি সব থেকে বড় শত্রু কেউ হয় আমি হব। তাই সেই সব থেকে বড় শত্রু মমতা ব্যানার্জির সম্মুখীন হতে আমি রাজি আছি। বলবেন এতটা অঞ্চলের নেতৃত্বদেরকে। আজকে বলুন 2014 সালের পর থেকে যিনি 2 কোটি বেকার যুবকের কর্মসংস্থান প্রতি বছর দেবে বলেছিলেন, কি দেখতে পেলাম? তিনি ক্ষমতায় আসার পরে লালকেল্লাকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা খবর রাখেন কাদের রেখে যাওয়া সম্পত্তি? তাজমহলকে লিজ দেওয়া হচ্ছে। কাদের রেখে যাওয়া সম্পত্তি? আমার আপনাদের রেখে যাওয়া সম্পত্তি, আমাদের পূর্বপুরুষ মুসলমানদের রেখে যাওয়া সম্পত্তি। কোন ওয়াকফ সম্পত্তি? তারা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চায়। আমার আপনার বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি। তো আজকে বলুন, যদি আপনার বাড়ির 1 ইঞ্চি জমির জন্য আপনাদের ভাইয়ের ভিতরে যদি বিভেদ তৈরি করতে পারে এই তৃণমূলের সরকার, আর আমার আপনার বাপদাদার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি তারা দখল করে নেবে, আর সেটাকে আপনি বাড়িতে বসে সহ্য করবেন না, তার জন্য আপনি রাস্তায় নামবেন। আপনাকেই ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে। তার বাবার সম্পত্তি নয়। কোন ববি হাকিমের কথা বলছিলাম? যে ববি হাকিম ওয়াকফ সম্পত্তির 5 বিঘা জমি দখল করে রেখেছে, সেই ববি হাকিম কাদেরকে বিশ্বাস করে বিধানসভায় পাঠিয়েছিলেন? নাম ধরে ধরে বলছি। যদি মিথ্যা হয় আমার কাছে আসবেন, যদি মনে হয় এই কথাটা মিথ্যা, আমি প্রমাণ না দিতে পারলে যে সাজা এ আমডাঙ্গা সহ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবে মেনে নেব। কিন্তু বলুন কি বললাম? ভাইপো যদি চপের দোকান দিতে পারে, জুলফিকার মণ্ডল রাকেশ বেড়াও চপের দোকান দেবে। আর ভাইপো যদি বাড়িতে চলমান সিঁড়ি লাগাতে পারে, তাহলে এই আমডাঙ্গার মানুষ যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তাটা ভাঙা কেন থাকবে? চলন্ত সিঁড়ি লাগাচ্ছে ভাইপো ব্যানার্জি বাড়িতে। আমার এই আমডাঙ্গার মানুষের ট্যাক্সের টাকায়, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় আর এসির হাওয়া নিয়ে ঘুরছেন, আর আমার বেলা আপনি চপ মুড়ি দেখাচ্ছেন। আগে আপনাকেও রাখতে হবে। আপনি নাম দেবেন পিসি ভাইপোর চপের দোকান, আমরাও নাম দেব রাকেশ বেড়া জুলফিকার ভাইয়ের চপের দোকান। না হলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ চপের দোকান দেবে না। শিল্পের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সিঙ্গুরে চলে যান, সেখানকার কৃষকরা আজকে বুক চাপড়াচ্ছে আর বলছে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চোরেদের রানী, এই চোরেদের সর্দার, কালীঘাটের টালির চালার নিচে থেকে তিনি যে নাটকটা করেন, একবার আমরা একটা প্রকাশ পেয়েছিলাম যে কালীঘাটের টালির চালার ভিতরে কোনো একজন বড় র্যাঙ্কের মানে ইন্টারন্যাশনাল সাংবাদিক তিনি একটু বাইট নেওয়ার জন্য প্রবেশ করেছে। বলছে আমি ঢুকে দেখতে পেলাম, আসলে আমরা উপর দিয়ে যেটা দেখতে পাই তার কথাটাই বলছি। তিনি বলছেন আমরা যখন ঢুকেছি, আমি ঢুকেছি কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি হয়তো মনে করেছিলাম সত্যিই ভিতরের অবস্থা হয়তো খারাপ হবে বাইরেটা দেখে যেমন মনে হচ্ছে, কিন্তু সেখানে যখন আমরা চেয়ারে বসেছি দেখতে পাচ্ছি স্যার বেডরুমের সেই যে মানে খাটটা আছে তার নিচে থেকে এসির হাওয়া আমার পায়ে লাগছে। চিন্তা করে দেখুন, আজকে বেডের নিচে এসির হাওয়া চলছে। কাদের ট্যাক্সের টাকা? আমার আপনার বাপদাদার ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের ট্যাক্সের টাকায় উনি এসির হাওয়া খাবেন আর আমাদেরকেই চোখ রাঙানি দেখাবেন। বদ্ধপরিকর আইএসএফ প্রত্যেকটা কথা বলে যাচ্ছি, কাট টু কাট বলে যাচ্ছি। যদি মনে হয় বুঝতে অসুবিধা হয়, আমি আমডাঙ্গার ছেলে, সবাই যদি আমাকে না চেনেন এই এলাকার নেতৃত্বদেরকে দিয়ে আমাকে ডেকে পাঠাবেন। যদি আমডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সম্পর্কে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে একটা ভুল তথ্য আপনাদেরকে দিয়ে যায়, আমাকে বলবেন, যে সাজা আপনারা দেবেন আমি মেনে নেব। এবং প্রকাশ্য বলে যাচ্ছি আর কোনোদিন স্টেজে বক্তব্য দেব না, কিন্তু যার কথা শুনে আপনি আমাকে ডাকবেন সেই দাদাকেও বলবেন আপনার পকেটেও মাল মশলাটা থাকতে হবে, নাহলে অন্তত জুলফিকার মণ্ডলের সামনে আপনি যেতে পারবেন না। জুলফিকার মণ্ডল তার বাবার ঘাম ঝরানো টাকায় পড়াশুনো করেছে, কোনো চুরির টাকাই নয়। খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে আমি। আমার শিক্ষাগত অর্জনের পিছনে কারুর চুরির টাকা নেই। তাই আমার সম্মুখীন হতে গেলে আমি মাননীয় রফিকুর রহমান সহ বাংলার সিএমকেও বলছি, আমার সম্মুখীন যদি হতে হয় আপনার পকেটে মাল মশলা থাকা দরকার। কালীঘাটের থেকে শিক্ষা নিয়ে এসে আমার সম্মুখীন হতে পারবেন না, পারবেন না। তাই বলেছিলাম সেদিন দুটো কথা এমএলএর গায়ে লেগেছিল, ওই শিক্ষাগত যোগ্যতা। আমি কিন্তু তাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করিনি। আজকে বুকে হাত দিয়ে বলুন, 294টা বিধায়কের ভিতরে যদি আমডাঙ্গার বিধায়ককে কেউ বলে
আর গোটা ওই নিউজ পেপারটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের হাতে যখন পৌঁছায়, সেখানে যখন আমডাঙ্গার নামের পাশে এমন একটা লেজে গোবরে শব্দ উল্লেখ হয়, আমি আমডাঙ্গার মানুষ হিসাবে সেদিন আমার মাথাটা লজ্জায় হ্যাট হয়েছিল। তাই বলেছি এ এক কান কাটা, তারা রাস্তার ধার দিয়ে যায়, আর এ তৃণমূলের 2 কান কাটা, তারপরেও এরা রাস্তার মাঝখানে দিয়ে যায় আর মাঝে মধ্যে বলে জয় বাংলা জয় বাংলা। আর এখন নতুন স্লোগান এসেছে, দিল্লিতে দাঁড়িয়ে দাদা বলছেন জয় শ্রীরাম, আর বাংলার মাটিতেও নতুন করে তৈরি হয়ে গেছে জয় জগন্নাথ। আমি এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলতে চাই, জয় শ্রীরাম আমি বললে বা জয় জগন্নাথ বললে কি আমার বাড়ির বেকার যুবকটার হাতে কর্মসংস্থান চলে যাবে? আমার শিক্ষা পরিকাঠামোটা কি ফিরে আসবে? ফিরে আসবে? প্রশ্ন করতে হবে। আমার ট্যাক্সের টাকা দিয়ে কে বলেছিল অযোধ্যাতে রামের মন্দির তৈরি করতে হবে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কে বলেছিল দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করতে হবে? কে বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাপদাদা 14 পুরুষের রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে তাই দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করেনি? বা এখন কি দেখছেন, কদিন পরে আমার হিন্দু ভাইদের দুর্গা উৎসব, বাঙালি হিন্দু ভাইদের সব থেকে বড় দুর্গা উৎসব, তাদেরকে কি বলা হচ্ছে 1,10,000 টাকা করে তাদের অনুদান দেওয়া হচ্ছে। আরও তার সঙ্গে কিছু যুক্ত হয়ে প্রায় 2 লক্ষ টাকা করে হয়ে যাবে। ইলেকট্রিক সেখানে আছে বা আরও অনেক ব্যবস্থা থাকে, সেই সবগুলো পাস করতে করতে প্রায় 2 লক্ষ টাকা করে খরচ। আজকে বলুন তো, বাংলায় শিক্ষা কোথায়, কর্মসংস্থান কোথায়, স্বাস্থ্য কোথায়? আপনি এতটা অঞ্চলের মানুষ, আপনার একটু সামান্য লুজ মোশন হলে আপনি আমডাঙ্গার হাসপাতালে গেলে কি দেখতে পাই? যে আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তার শোনার আগেই যে 2 বার লুজ মোশন হয়েছে কি 3 বার সঙ্গে সঙ্গে রেফার করে দিচ্ছে, আপনাকে বারাসাত ছুটতে হবে। তাহলে চিন্তা করে দেখুন কোন উদ্দেশ্য, কি কারণে আপনি ট্যাক্স দিচ্ছেন? আপনার ট্যাক্সের টাকায় যেন আপনি আপনার সুচিকিৎসাটা আমডাঙ্গার হাসপাতালে গিয়ে পান, তার ব্যবস্থা মাননীয় রফিকুর রহমান করতে পারেনি। তাই বলেছিলাম যে মাননীয় রফিকুর রহমান যদি আমডাঙ্গার কথাটা একবারও বিধানসভায় উল্লেখ করতেন। আসলে তিনি বিধানসভার, আমি আজও বলছি, তিনি বিধানসভার কটা গেট সেটাই হয়তো জানেন না, তাই তিনি এই প্রশ্নগুলো করতে পারেন না। এতটা অঞ্চলের মানুষকে বলবো, আপনার বাড়ির কর্মসংস্থান, আপনার বাড়ির স্বাস্থ্য, আপনার বাড়ির আমার সেই ছোট ছোট ভাই বোনের নিরাপত্তা, আজকে বুকে হাত দিয়ে বলুন, আপনি এতটা অঞ্চলের আমার যে সকল বাবা কাকারা আছেন বা আমার বোনগুলো যে সকল ভাইয়েরা আছেন, যখন আপনার বাড়ির সন্তানটা, আপনার বাড়ির বোনটা এই চানকিয়া মোড়ের মাথাতে হয়তো টিউশন পড়তে যায় বা কেউ বিডি অফিসে, কেউ পদ্মলাভপুরে টিউশন পড়তে চায়, আপনি বাবা মা হওয়ার পরে আপনি বুকে হাত দিয়ে বলুন 2011 সালের পরে আমার বাড়ির বাচ্চাটা, আমার সেই বোনটা বা আমার সেই কন্যা মেয়েটা যখন টিউশন পড়ার জন্য পদ্মলাভপুরে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই মেয়েটা আপনার বাড়িতে এসে পৌঁছায় ততক্ষণ আপনি মা বাবা হয়ে আপনি বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন? পারেন না। তার কারণটা কি বলুন তো? আজকে ধর্ষণের পিছনেও রেট লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভুলে যাইনি হাঁসখালির সেই আমার বোনটার কথা, ভুলে যাইনি 16 বছরের সেই আদিবাসী বোনটাকে ধর্ষণ করে তাকে জ্যান্ত ধর্ষণ করার পরে রাতের অন্ধকারে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তার বাবা মা সেই তার বুক ফাটা সেই তার কলিজার টুকরা সন্তানটা যখন তাকে মেরে ফেলা হলো, তার মুখটা যখন দেখতে চাইলো সেই মুখটাকে পর্যন্ত দেখতে দেওয়া হলো না। ধর্ষণের শিকার হয়ে তাকে যখন রাতের অন্ধকারে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তার যখন আমাদের হিন্দু ভাইদের একটা শেষকৃত্য অনুষ্ঠান হয়, প্রত্যেকের ধর্ম, এ ভারতবর্ষে অনেক ধর্ম অনেক ভাষার মানুষ আমরা বাস করি, হিন্দু ধর্ম মতেও তাদের একটা শেষ প্রক্রিয়া হয়। সেই অনুষ্ঠানটা যখন করতে গেছে, এ রাজ্যের তৃণমূলের নেতৃত্বরা প্রশাসনকে দিয়ে আমার সেই যার কলিজার টুকরা সন্তানটাকে রাতের অন্ধকারে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল, তখন কি দেখতে পেলাম? সেই বোনটা যখন লাশের মুখটা তার বাবা মাকে দেখতে দেওয়া হলো না, তার শেষকৃত্যের অনুষ্ঠানটা যখন তার বাড়ির তার গার্জেনে বাবা মা করতে যাচ্ছে, এ রাজ্যের তৃণমূল সরকার, এ রাজ্যের সেই তৃণমূল পরিচালিত পুলিশ সেখানেও তার সেই শেষকৃত্য অনুষ্ঠানটাকে আটকে দিল। আমরা কি দেখেছি? এ রাজ্যের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সেখানে ছুটে গেলেন। তিনি মাথায় টুপি দিয়ে, যারা মাথায় টুপি নিয়ে প্রশ্ন করেন তাদেরকেও বলতে চাই, আমার সেই আদিবাসী বোনটাকে যাকে তার বাবা মাকে তার মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি, তাকে ধর্ষণ কে করেছিল? আসুন আগে শুনি,
তাকে ধর্ষণ কে করেছিল? আমার সেই নাবালিকা বোনটাকে ধর্ষণ করেছিল এ রাজ্যের মা মাটি মানুষের সরকার, সেই মমতাময়ী সরকারের দলের সেখানকার পঞ্চায়েতের প্রধান। সেই পঞ্চায়েত প্রধান আইএসএফের ছিল না, সিপিএমের ছিল না, বিজেপির ছিল না, কংগ্রেসের ছিল না। সেই পঞ্চায়েতের প্রধান ছিল এই মা মাটি মানুষের সরকার, যিনি মেয়েদের সরকার। এবং আমার তো মনে হয় একজন মায়ের সব থেকে কষ্ট, যদি একজন মেয়েদের কষ্টটাকে বুঝতে হয়, এ রাজ্য কেন গোটা পৃথিবীর ইতিহাস খুললে বোঝা যায় যে একজন ভাইয়ের কষ্ট একজন ভাই বুঝতে পারে, একজন ছেলের সমস্যা ছেলে বুঝতে পারে, তাই একজন মায়ের আর্তনাদ আর এক মা বুঝতে পারে। তাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তানার বোঝা উচিত ছিল যে একজন বোনকে কিভাবে রাতের অন্ধকারে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দেওয়া হলো, তার বাবা মাকে মুখটা দেখতে দেওয়া হলো না। অপরন্ত কি দেখতে পেলাম, যখন তার শেষ পরক্রিয়া করতে যাচ্ছে সেখানেও সেই তৃণমূল দুষ্কৃতের মুখে পড়ে সেখানে তাকে সেই শেষকৃত্য অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। যে পুরোহিত আসার কথা হয়েছিল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেই পুরোহিতকে সেখানে আসতে দিলেন না। কি দেখতে পেলাম? সেই বোনের অনুষ্ঠানে সেই আমার আদিবাসী পরিবারের পাশে বিধায়ক নওশাদ সিদ্দিকী ছুটে গেলেন, সেখানে দাঁড়িয়ে থেকে বলেছিলেন যত আঘাত আসুক সেই আঘাতটা বাবা আগে আপনার গায়ে পড়বে না, যদি আপনার উপরে কোনো আঘাত কারো করতে হয় সেই আঘাতটা আমি নওশাদ সিদ্দিকীর উপর দিয়ে গিয়ে আপনার উপরে যাবে। আমি নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে আছি, যান পুরোহিতকে ডেকে নিয়ে আসুন। সেদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে পাশের গ্রাম থেকে একজন পুরোহিতকে ডেকে আমার সেই আদিবাসী বোনটার শেষ পরলোক ক্রিয়াটা করেছিলেন, শেষ ক্রিয়াটা করেছিলেন। কিন্তু সেই পঞ্চায়েতের প্রধান, সেখানকার পঞ্চায়েতের প্রধান ছিলেন এই মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই মায়েদের সরকার। সেদিন সেই বোনটাকে ধর্ষণ করেছিল সেখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের ছেলে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে আগে একটু খোঁজ নিয়ে দেখো ওই মেয়েটার লাভ অ্যাফেয়ার আছে কিনা। প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লজ্জা হয়, আমাদের লজ্জা হয় যে বোনটাকে ধর্ষণ করে মারা হলো তার বিচারে রাজ্যের সরকার দিতে পারেনি। অপরন্ত কি দেখতে পেলাম, তার লাভ অ্যাফেয়ার, তার চরিত্রের উপরে আঘাত নিয়ে আসছে এই রাজ্যের অপর এক মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসলে কি বলুন তো, একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, যখন বাবারা হাত ধরে নিয়ে যেতেন বাবা কাকাদের সঙ্গে। আমাদের কৃষক পরিবার থেকে উঠে এসেছি আমি। সেখানে যখন বাবা কাকাদের সঙ্গে মাঠের দিকে যেতাম তখন দেখতে পেতাম যে সবজি ক্ষেতের ভিতরে কিছু পুতুল, কিছু বিচুলি টিচুলি দিয়ে একটা জামা গায়ে দিয়ে রাখা আছে। তখন জিজ্ঞাসা করতাম এটা কি, তখন বলছে এটাকে বলা হয় কাকতাড়ুয়া। আর আজকে পশ্চিমবঙ্গে আমরা ঘুরলে দেখতে পাই ঠিক তেমন সেই সাদা পোশাক পরে, সেই সাদা শাড়ি পরে আরেকজন জড়িয়ে ঘুরে বেড়ায়, তিনি হচ্ছেন শিল্প তাড়ুয়া। আসলে চিনতে পেরেছেন, তিনি কর্মসংস্থান তাড়ুয়া। তিনি তখন কি বলছেন, লাভ অ্যাফেয়ার আছে কিনা দেখতে হবে, এবং তখন বলছেন এগুলো তো ছোটোখাটো ঘটনা, একটু আদ্র এই ঘটনা ঘটতে পারে। এবং তিনি প্রতিটা ধর্ষণের পিছনে 2 লক্ষ টাকা বেঁধে দিলেন, যে বড় ঘটনা হলে 10 লক্ষ টাকা, একটু ছোট ঘটনা হাইলাইট কম হলে সেটা 2 লক্ষ টাকা। অপরন্ত কি দেখতে পেলাম, কৃষকের ফসলের ন্যায্য মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, কৃষক আত্মহত্যা করতে যাচ্ছে, বলছে কৃষক আত্মহত্যা করলে 2 লক্ষ টাকা। চিন্তা করে দেখুন, ভাবতে হবে আপনাদের, কোথায় আপনার কর্মসংস্থান, কোথায় আপনার স্বাস্থ্য, কোথায় আপনার স্কুলের পরিকাঠামো, কোথায় আপনি কৃষক, আপনার কৃষকের ফসলের ন্যায্য মূল্য, কোথায় আপনি শ্রমিক, আপনার শ্রমিকের মানে সঠিক মজুরি, কোথায় আপনি মজুরি, কোথায় কাজ, কোন কলকারখানায় গিয়ে কাজ করবেন। চিন্তা করতে হবে। শিল্প তাড়িয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে বেহাল দশা করেছেন, শিক্ষার মেরুদণ্ডটাকে আপনি শেষ করে দিয়েছেন, এবং কি করেছেন, মদ, মেলা আর মাংস। আর একটা কথা আছে সেটা আমি বলতে পারবো না, অনেকে বলছে, এখন আপনারা শুনে নেবেন, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার বক্তব্য আমি শেষ লগ্নে দাঁড়িয়ে আবার আপনাদের কাছে একটাই মাত্র আশা রেখে যাব, আমি একবারও বলবো না ভোট দেবেন, শুধু এতটুকুই কথাই বলবো। এতক্ষণ যে কথাগুলো বললাম শুধুমাত্র 2026 নির্বাচনের আগে একটা বার ভেবে দেখবেন, এবং ভেবে
আপনার সাংবিধানিক অধিকার ওই ব্যালট বক্স বা ইভিএম মেশিনে গিয়ে আপনি যে বোতামটা টিপবেন সেই বোতামটা টেপার আগে যে 10 সেকেন্ড সময় আপনি পাবেন, সেখানে দাঁড়িয়ে ভাববেন 2011 সালের আগে আমি কৃষক, আজকে 2011 সালের আগে আমার অবস্থানটা কোথায় ছিল, আর 2011 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি 2011 সালের আগে তিনি বলেছিলেন আমাকে ভোট দিলে এই করে দেবো আমি কৃষক, আজকে 2011 সালের পর থেকে এই 15 বছরে আমার অবস্থানটা কোথায় কৃষক, সেইটা ভেবে আপনি বোতামটা টিপবেন। আপনি ভাববেন রাতের অন্ধকারে আপনার কষ্টের টাকায় যে ভাইটা পড়াশুনো করে আপনার বাড়ির সন্তানটা রাতের অন্ধকারে চোখের জল ঝরাচ্ছে, বালিশটা ভিজে যাচ্ছে, আপনি সেটা চিন্তা করবেন আমার বাড়ির ওই বাচ্চার হাতের কর্মসংস্থানটা কোথায়, তারপরে বোতামটা টিপবেন। আপনি চিন্তা করবেন যে ভগবানের পরে যারা কেউ ভগবান বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ গড বলেন, কেউ আল্লাহ বলেন, মূল কথা সৃষ্টিকর্তার পরের আসরে আমরা যাদেরকে বসাই, সেই ডাক্তার বোনটা, সেই তিলোত্তমা বোনটা 32 ঘন্টা ডিউটি করার পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কাছে স্বাস্থ্য দপ্তর ছিল, তার অধীনে প্রশাসনিক দপ্তর আছে, তাহলে বলুন একটা ডক্টর 32 ঘন্টা আমাদের সেবা দেওয়ার পরে যখন তিনি গভীর রাতে রাত 2টোর দিকে 12টার দিকে একটু রেস্ট নেওয়ার জন্য তানারই কর্মক্ষেত্র সেই হাসপাতালের সেমিনার রুমে যখন একটু রেস্ট নেওয়ার জন্য গেল, এ রাজ্যের কীভাবে একদল হাইনা কাদের নেতৃত্বে সেদিন আমরা জানি, আজও আমরা জানি, দেখানো হচ্ছে সঞ্জয়কে, কিন্তু কাদের নেতৃত্বে সেই ঘটনা ঘটেছিল এটা আমরা জানি, আজকে তার বিচার দিতে পায়নি। অপরন্ত তার বাবা মা যখন তার মেয়ের সন্তানের বিচার দাবি করতে যাচ্ছে তাদের উপরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। তাই যখন ইভিএম মেশিনে বোতামটা টিপতে যাবেন ভাববেন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান নেব না 10,000 শিক্ষা প্রতিষ্ঠান, না আমার বাড়ির বেকার যুবকটার কর্মসংস্থান, না আমি একটা শিল্পক্ষেত্রে গিয়ে কাজ করব তার জন্য শিল্প, না এ আমডাঙ্গার হাসপাতালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, আমার লুজ মোশন হলেও যেন বারাসাতে ছুটতে না হয়, আমার বাড়ির বাচ্চাকে একটু শিক্ষা অর্জন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি কর্মক্ষেত্রে গিয়ে তিনি ধর্ষণের শিকার হলেন, তার জীবন চলে গেল, তাই আমার বাড়ির বাচ্চাটাকেও যেন একটা ডিগ্রির জন্য কলকাতায় ছুটে না যেতে হয়। তাই এই কথাগুলো একটু মাথায় নেবেন। 10 সেকেন্ডের ভিতরে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনি কৃষক, আপনার ফসলের মূল্য, আপনি শ্রমিক, আপনি শ্রমিকের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, ন্যায্য ঘাম ঝাড়ানো টাকা, শ্রমিকের মজুরি, আপনি আপনার স্বাস্থ্য, আপনার এলাকার রাস্তাঘাট, আপনার এলাকার স্কুল, আপনার এলাকার পরিবেশ, বোম চান না গুলি চান না মদ চান না মাংস চান, আরেকটা আছে সেটা বলবো না, না কয়লা চোর, ডাল চোর, চাল চোর, তিলফল চোর এদেরকে চান, সেগুলো ভাববেন না। যারা আপনার বাড়ির বেকার যুবকরা যা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। বিশ্বজিৎ মাইতি, তোমার